এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব রক্ততঞ্চন পদ্ধতি, যেটি ক্লাস 11-এ দেহতরল ও সংবহন এই অধ্যায়ের একটি উল্লেখযোগ্য বিষয়। রক্ততঞ্চন পদ্ধতি। ইতিপূর্বে আমি রক্ততঞ্চন কাকে বলে, রক্ততঞ্চনের কী কী উপাদান প্রয়োজন হয় সেগুলি সম্পর্কে আলোচনা করেছি। বর্তমানে আমি এখন রক্ততঞ্চনের আধুনিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। রক্ততঞ্চনের আধুনিক পদ্ধতি প্রবক্তা হলেন বিজ্ঞানী ডেভি এবং র্যাটনাফ। এই পদ্ধতির নাম ওয়াটারফল সিকোয়েন্স থিওরি। ওয়াটারফল সিকোয়েন্স থিওরি। রক্ততঞ্চনের আধুনিক পদ্ধতির নাম ওয়াটারফল সিকোয়েন্স থিওরি। এই পদ্ধতির প্রবক্তা বিজ্ঞানী ডেভি এবং র্যাটনার। 1965 খ্রিস্টাব্দে এই পদ্ধতি প্রবর্তিত হয়। বিজ্ঞানী ম্যাকফারলন একে ক্যাসকেড থিওরি বলে অভিহিত করে। ক্যাসকেড থিওরি। এই ক্যাসকেড থিওরি কেন বলা হয়েছে, এর মূল কারণ হলো এই পদ্ধতিতে একটি উৎসেচক আরেকটি উৎসেচকের উপর ঝর্ণার ন্যায় আপতিত হয়। ফলে একটির পর একটি উৎসেচক সক্রিয় হয়ে পর্যায়ক্রমে সক্রিয় হয়ে প্রথম দিন সক্রিয় বা সক্রিয় থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন করে। এই পদ্ধতিতে একটির পর একটি উৎসেচক সক্রিয় হয় পর্যায়ক্রমে, ধাপে ধাপে। সেই জন্য একে বলা হয় ক্যাসকেড থিওরি। এই পদ্ধতি তিনটি ধাপের মাধ্যমে রক্ততঞ্চন সম্পন্ন হয়। প্রথম কথা আমরা বলি রক্ত বাহে সংকোচ। এই ক্যাসকেড থিওরি বলার আগে আমরা দুটো বিষয় লক্ষ্য করি রক্ততন্ত্রিত হতে থাকে। ফার্স্ট, রক্ত বাহের সংকোচ। ক্ষতস্থানে বা আঘাতপ্রাপ্ত স্থানে রক্ত বাহে কোলাজেনের সংস্পর্শে অনুচক্রিকা থেকে সেরোটোনিন বলে একটা পদার্থ গৃহীত হয় এবং এন্ডোথেলিয়াম, রক্তবাহীর এন্ডোথেলিয়াম থেকে এন্ডোথেলিন নামক এক প্রকার পদার্থ গৃহীত হয়। এই প্রভাবে রক্ততন্ত্রের আগে এই রক্তবাহের সংকোচন ঘটে। দুটো পদার্থ মনে রাখতে হবে, সেরোটোনিন, এন্ডোথেলিন। নেক্সট, 2 নম্বর হলো অনুচক্রিকা প্লাগ। অনুচক্রিকা প্লাগ গঠন। অনুচক্রিকা প্লাগ গঠন জিনিসটা ওই ক্ষতস্থানে অনুচক্রিয়াগুলো জড়ো হয়ে প্লাগ বা ওই ছিদ্রপথ এর ওপর ছিদ্রটাকে বন্ধ করে দেয়, প্লাগ গঠন করে অনুচক্রিকা জড়ো। আর তৃতীয় পদ্ধতি হলো এই রক্ততঞ্চন, অর্থাৎ রক্তের ক্লট বা তঞ্চন পিণ্ড উৎপন্ন হয়, যার ফলে রক্ততঞ্চন সম্পন্ন। এই রক্ততঞ্চন সম্পর্কে
এই মতবাদ ক্যাসকেড থিওরি বা অনেকে বলে থাকেন ডেইজি র্যাটনার, যাকে ওয়াটার ফল সিকোয়েন্স থিওরি। এই পদ্ধতিতে যেটা বললাম, একটা উৎসেচক আরেকটা উৎসেচকের উপর ঝর্ণার ন্যায় আপতিত হয় এবং পর্যায়ক্রমিক একটির পর একটি উৎসেচক সক্রিয় হয়ে কালক্রমে প্রথম দিন সহায়ক বা প্রথম দিন অ্যাক্টিভেটর বা থ্রম্বোপ্লাস্টিন, সক্রিয় থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন। আচ্ছা, এই পদ্ধতি, এই রক্ততন্ত্রের পদ্ধতি, বিশেষ করে এই ম্যাকফারলনের ক্যাসকেড থিওরি অনুসারে তিনটি পর্যায়ে রক্ততন্ত্র হয়। ফার্স্ট পর্যায়, প্রথম পর্যায়ে থ্রম্বোপ্লাস্টিন উৎপাদন, থ্রম্বোপ্লাস্টিন উৎপাদন। দ্বিতীয় পর্যায় হলো এই থ্রম্বিন উৎপাদন, আর তৃতীয় পর্যায় হলো ফাইব্রিন উৎপাদন। এই তিনটি পর্যায় সম্পন্ন। আমি একে একে এই তিনটি পর্যায় সম্পর্কে বলব। ফার্স্ট, থ্রম্বোপ্লাস্টিন উৎপাদন। নাম্বার 1 বা প্রথম দশা হলো থ্রম্বোপ্লাস্টিন উৎপাদন। এক নম্বর, ফার্স্ট, প্রথমে এই প্রক্রিয়া, এখানে আমি এই যে তিনটে প্রক্রিয়া, যে তিনটি থ্রম্বোপ্লাস্টিন উৎপাদন, থ্রম্বিন উৎপাদন এবং ফাইব্রিন উৎপাদন, আমরা প্রথম করছি থ্রম্বোপ্লাস্টিন উৎপাদন। এই থ্রম্বোপ্লাস্টিন উৎপাদন দুটো পদ্ধতিতে সম্পন্ন হয়। একটা হলো এই অন্তঃস্থ পথ বা ইন্টেনসিভ অন্তঃস্থ বা সাশ্রয়ী পথ, আরেকটা হলো এক্সটেন্সিভ বা বহিস্থ বা পরাশ্রয়ী পথ, এই দুটো পথের মাধ্যমে সম্পন্ন হয়। তার মধ্যে প্রথম পথ বা অন্তঃস্থ পথ এর কতগুলো পর্যায়। অন্তঃস্থ পথ 1 নম্বর, এই অন্তঃস্থ পথে মূলত অভিযক্রিকা বিদীর্ণ হয়ে থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন করে এবং পর্যায়ক্রমে একটির পর একটি উৎসেচক সক্রিয় হয়। একে বলা হয় অন্তঃস্থ পথ। আর বহিস্থ পথ, এই পথে কলাকোষ বিনষ্ট হয়ে থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হয় এবং একটির পর একটি উৎসেচক পর্যায়ক্রমে সক্রিয় হয়। একটি উৎসেচক সক্রিয় হয়, সেটি পরবর্তী উৎসেচকে সক্রিয় করে, আবার পরবর্তী উৎসেচকে সক্রিয় করে, এমনি করে এটা সম্পন্ন হয়। তা প্রথমে আমরা আসি অন্তঃস্থ পথ। এই অন্তঃস্থ পথে 1 নম্বর, এই ফ্যাক্টরগুলোর নাম আছে, এপাশে নিষ্ক্রিয়, এপাশে সক্রিয়, এপাশে নিষ্ক্রিয়, এপাশে সক্রিয়। এখানে এই থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হয় বা প্রথম দিন সক্রিয় উৎপন্ন হয় দুটো ভাগ। ফার্স্ট হচ্ছে আমরা অন্তঃস্থ পথ। এখানে কি হয়? এখানে 1 নম্বর, এই যে ফ্যাক্টর 12, এই ফ্যাক্টর 12 রক্তবাহের ক্ষতস্থান এবং ক্ষতস্থানে যে কোলাজেন উন্মুক্ত হয় তার সংস্পর্শে এই ফ্যাক্টর 12 সক্রিয় হয়। 12A, তাহলে ফার্স্ট হচ্ছে এই 12 থেকে 12A সৃষ্টি। এই ক্ষেত্রে
বিশেষ করে দেখা যায় এই ক্ষতস্থান এবং ক্ষতস্থানে উন্মুক্ত কোলাজেনের সংস্পর্শে এই 12 ফ্যাক্টর সক্রিয় হয়ে 12A তে পরিণত হয়। হ্যাঁ, এখানে আর দুটি পদার্থ উল্লেখযোগ্য ভূমিকা পালন। কি সেই ঘটনাটি? এখানে ক্যালিক্রেইন এবং প্লাজমা রক্তরসিতা, ক্যালিক্রেইন প্লাস হাই মলিকুলার ওয়েট কিনোজেন, এই দুটো পদার্থ ক্যালিক্রেইন এবং হাই মলিকুলার ওয়েট কিনোজেন, এই দুটি পদার্থ কিন্তু এই 12 থেকে 12 সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে, মিডিয়েট করে, মধ্যস্থতা। আচ্ছা, এই 12 ফ্যাক্টর উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে রক্তরসে থাকা প্রিক্যালিক্রেইন আবার ক্যালিক্রেইনে রূপান্তরিত হয়, যা পুনরায় আবার 12 সক্রিয়। এই ঘটনা পর্যায়ক্রমে চলতে থাকে, এই ফার্স্ট স্টেজ। তাহলে এখানে তোমার ক্যালিক্রেইন প্লাস এর সঙ্গে হাই মলিকুলার ওয়েট কিনোজেন উল্লেখযোগ্য ভূমিকা। নাম্বার 2, এই যে সক্রিয় 12, এই সক্রিয় 12 আবার হাই মলিকুলার ওয়েট কিনোজেন এবং ক্যালসিয়াম আয়নের প্রভাবে এই 11 ফ্যাক্টরকে সক্রিয় 11 এ রূপান্তরিত করে। নেক্সট 11 থেকে তৈরি হয় 11A। এর প্রত্যেকটা ধাপে ক্যালসিয়াম লাগে, এখানে লাগে ক্যালসিয়াম আয়ন প্লাস হাই মলিকুলার ওয়েট কিনোজেন, এই 2 নম্বর। 3 নম্বরে এই যে সক্রিয় 11A 9 ফ্যাক্টরকে সক্রিয়, ফ্যাক্টর 9 এখানে এই যে 11A এর প্রভাব 9A তে রূপান্তরিত। নেক্সট প্রত্যেকটা ধাপে ক্যালসিয়াম। নাম্বার 4, এবার এই যে 9 নিষ্ক্রিয় 8 কে ক্যালসিয়াম আয়নের সহায়তায় সক্রিয় 8 এ রূপান্তরিত করে। অর্থাৎ এবার 8 এখানে, তার প্রভাবে এই 9 এর প্রভাবে এবং ক্যালসিয়াম আয়ন তৈরি হয় কি সক্রিয় 8A। নেক্সট নাম্বার 5, নিষ্ক্রিয় 10। এবার তার প্রভাবে সক্রিয় 8 ক্যালসিয়াম আয়ন প্লাস সক্রিয় 8 এর প্রভাবে সক্রিয় 10 এ রূপান্তরিত হয়, সক্রিয় 10 এ রূপান্তরিত। নেক্সট নাম্বার 6, ফ্যাক্টর 5 নিষ্ক্রিয় 5 ক্যালসিয়াম আয়নের সহায়তায় এবং এই ক্যালসিয়াম আয়ন এবং সক্রিয় 10 এর সহায়তায় তৈরি হয় সক্রিয় 5 এ বড় হাতের বা ছোট হাতের জায়গা এই উৎপন্ন হয়। এবার নেক্সট নাম্বার 7, এই যে অণুচক্রিকা বিনষ্ট হয়, এই অণুচক্রিকা এই কোলাজেনের সংস্পর্শে এই অণুচক্রিকা বিনষ্ট হয়ে তৈরি করে ফসফোলিপিড বা ফ্যাক্টর 3। এই ফ্যাক্টর 3 এই অণুচক্রিকা থেকে উৎপন্ন হয়। এই ফ্যাক্টর 3 বা ফসফোলিপিড, এই ফসফোলিপিড বা ফ্যাক্টর 3 নিষ্ক্রিয় ফ্যাক্টর 3A কার প্রভাব? এখানে আছে ফার্স্ট 10A। নেক্সট কোন ফ্যাক্টর? সক্রিয় 10A, নেক্সট সক্রিয় 5A, নেক্সট ক্যালসিয়াম আয়ন এর প্রভাবে তৈরি করে প্রথমটি সক্রিয় বা থ্রম্বোপ্লাস্টিন সক্রিয়
প্লাস্টিন বা এ বা বড় হাতের ছোট হাতের দিয়ে রাখতে হবে। এই হলো তোমার কি সাশ্রয়ী পদ্ধতিতে প্রথম সক্রিয় বা থ্রম্বোপ্লাস্টিন উৎপাদন। নেক্সট আরেকটি পদ্ধতি বহিস্থ পদ্ধতি, যেখানে কলাকোষ বিনষ্ট হয়ে তৈরি হয় প্রথম সক্রিয় বা থ্রম্বোপ্লাস্টিন সক্রিয় থ্রম্বোপ্লাস্টিন, সেটা হলো নেক্সট। এবার বহিস্থ পথ বা এক্সটেন্সিভ পথের মাধ্যমে বহিস্থ পথ বা এক্সটেন্সিভ পথ। নেক্সট বহিস্থ পথ, এখানে কলাকোষ বিনষ্ট হয়ে উৎপন্ন হয় প্রথম সক্রিয়। এখানে কি হয়, ফার্স্ট এই বিনষ্ট কলাকোষ প্লাস কলা থ্রম্বোপ্লাস্টিন থেকে উৎপন্ন হয় গ্লাইকোপ্রোটিন এবং ফসফোলিপিড। এক নম্বর বিনষ্ট কলাকোষ প্লাস কলা থ্রম্বোপ্লাস্টিন থেকে উৎপন্ন হয় কি গ্লাইকোপ্রোটিন আর তৈরি হয় ফসফোলিপিড। এবার এই যে গ্লাইকোপ্রোটিন ফসফোলিপিড এ নিষ্ক্রিয় ফ্যাক্টর 7 কে সক্রিয় ফ্যাক্টর 7 এ পরিণত হয়। হ্যাঁ, সেকেন্ড বিক্রিয়া আছে নাম্বার 2 ফ্যাক্টর 7 নিষ্ক্রিয়, এর থেকে তৈরি হয় 7A বা বড় কার প্রভাব এর। এবার নেক্সট এখানে এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে ক্যালসিয়াম আয়ন লাগে, সেকেন্ড আছে ক্যালসিয়াম। নেক্সট আছে নাম্বার 3 নম্বর। এবার আছে নেক্সট এই যে 7 প্লাস 10, এই 10 ফ্যাক্টর, এই 10 নিষ্ক্রিয় ফ্যাক্টর কার প্রভাবে সক্রিয় 7A এবং ক্যালসিয়াম আয়নের সংস্পর্শ 10 অ্যাক্টিভ বা সক্রিয় ফ্যাক্টরে পরিণত হয়। এই এবার নাম্বার 4, এখানে কি হয় নিষ্ক্রিয় 5, এই নিষ্ক্রিয় 5 সক্রিয় 10A এবং ক্যালসিয়াম আয়নের সহায়ক তৈরি করে সক্রিয় 5। নেক্সট এইবার এই যে ফসফোলিপিড বিনষ্ট কলাকোষ থেকে উৎপন্ন হয়েছে, ওই ফসফোলিপিড বা ফ্যাক্টর 3 নাম্বার 5 ফ্যাক্টর 3 বা যার নাম থ্রম্বোপ্লাস্টিন ফসফোলিপিড নিষ্ক্রিয়। এই ফসফোলিপিড বা ফ্যাক্টর 3 নিষ্ক্রিয়। এই ফসফোলিপিড মূলত কার প্রভাব, এই যে সক্রিয় 10 কম সক্রিয় 5 এবং ক্যালসিয়াম আয়ন, এই ক্যালসিয়াম আয়নের সহায়তায় তৈরি করে সক্রিয় থ্রম্বোপ্লাস্টিন বা প্রথম সক্রিয় 3A। তাহলে এর পথেও তৈরি হলো থ্রম্বোপ্লাস্টিন, সক্রিয় থ্রম্বোপ্লাস্টিন, আবার আগের পথেও ওই সক্রিয় থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। এটাকে বলা হয় প্রথম প্রক্রিয়া, সাশ্রয়ী এবং পরাশ্রয়ী, ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক। এবার দ্বিতীয় নাম্বার 2, দ্বিতীয় পর্যায়, এই দ্বিতীয় দশা
দ্বিতীয় দশায় এখানে উৎপন্ন হয় মূলত থ্রম্বিন। প্রথম দিন সক্রিয় এই দশায়, এই যে প্রথম দিন থেকে দ্বিতীয় দশা, দ্বিতীয় দশা, প্রথম দশা উৎপন্ন হয়ে গেল, দ্বিতীয় দশা, এই দশায় কি উৎপন্ন হয় মূলত এখানে এই যে প্রথম দিন থেকে থ্রম্বিন উৎপন্ন হয়, অর্থাৎ এই প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন, ক্লিয়ার? এই প্রথম দিন থেকে এই থ্রম্বোপ্লাস্ট বা প্রোথ্রম্বিন সক্রিয়, প্রোথ্রম্বিন সক্রিয় বা যাকে বলা হয় থ্রম্বোপ্লাস্টিন, সক্রিয় থ্রম্বোপ্লাস্টিন, এর প্রভাবে এবং এই এখানে ক্যালসিয়াম আয়ন এর সহায়তায় তৈরি হয় থ্রম্বিন। আচ্ছা, এখানে একটা কথা, এই থ্রম্বিন উৎপাদন পজিটিভ ফিডব্যাক প্রক্রিয়ার মাধ্যমে আবার এই থ্রম্বিন প্লাস প্রথ্রম্বিন সক্রিয় উৎপাদনে সহায়তা করে। যত থ্রম্বিন উৎপন্ন হবে তত বেশি প্রথ্রম্বিন সক্রিয় উৎপন্ন হবে। এই পদ্ধতিকে বলা হয় পজিটিভ ফিডব্যাক পদ্ধতিতে প্রথ্রম্বিন সক্রিয় উৎপাদনকে ত্বরান্বিত করে। পজিটিভ ফিডব্যাক কথাটা মনে রাখা। নেক্সট, এবার তৃতীয় দশা, তৃতীয় বা শেষ দশা। আচ্ছা, এই দ্বিতীয় দশায় আরেকটি কাজ হয়, এই যে থ্রম্বিন, থ্রম্বিন ক্যালসিয়াম আয়নের সহায়তা নিষ্ক্রিয় ফ্যাক্টর 13 কে সক্রিয় ফ্যাক্টর 13A তে রূপান্তরিত হয় বা অ্যাক্টিভ 13 এ রূপান্তরিত। ক্লিয়ার? এটা মনে রাখবেন। এখানেও কিন্তু এই ক্যালসিয়াম আয়ন সহায়তা করে, আর এই থ্রম্বিন আর ক্যালসিয়াম আয়নের সহায়তায় 13 নিষ্ক্রিয় ফ্যাক্টর সক্রিয় 13 এ রূপান্তরিত। এই কথাটা মনে রাখবেন। এবার তৃতীয় দশা, এখানে ফাইব্রিন উৎপন্ন হয়। এই ফাইব্রিন উৎপন্নের ক্ষেত্রে এক ফাইব্রিনোজেন রক্তরসে থাকে, ফাইব্রিনোজেন। এই ফাইব্রিনোজেন কার প্রভাবে? থ্রম্বিন এবং ক্যালসিয়াম আয়নের সহায়তা তৈরি করে ফাইব্রিন মনোমার। এই ফাইব্রিন মনোমার। এবার নাম্বার 2, এই ফাইব্রিন মনোমার থেকে পলিমারাইজেশন প্রক্রিয়ায় তৈরি হয়, এই পলিমারাইজেশন প্রক্রিয়ায় ফাইব্রিন পলিমার। এটা কিন্তু দ্রবণীয় এবং লুজ বলা যায়, ঢিলা অর্থাৎ নরম প্রকৃতি, দ্রবণীয়। ফাইব্রিন পলিমার দ্রবণীয়। এবার নাম্বার 3, এই ফাইব্রিন পলিমার এখানে ফাইব্রিন পলিমার কার সাহায্যে? এই যে সক্রিয় 13 এবং ক্যালসিয়াম আয়নের সহায়তা, এখান থেকে তৈরি হয় অদ্রবণীয় ফাইব্রিন পলিমার। অদ্রবণীয় ফাইব্রিন পলিমার কার সহায়তা? সক্রিয় 13A ক্যালসিয়াম আয়নের সহায়তা
এই অদ্রবণীয় পলিমার। এই অদ্রবণীয় পলিমার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এর ভেতরে রক্তকণিকার আবদ্ধীকরণ ঘটে। রক্ত কণিকার আবদ্ধীকরণ ঘটে, ফলে তৈরি হয় তঞ্চন পিণ্ড এবং রক্ত তঞ্চিত হয়। এই হল সামগ্রিক ঘটনা প্রবাহ, রক্ত তঞ্চনের আধুনিক মতবাদ। শেষ করছি।